সিন্ধু নিয়ে আবারও যুদ্ধাবস্থা পাক ভারতের। কোন পথে আঞ্চলিক রাজনীতি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। এমনিতেই পাক ভারতের মধ্যে বিরোধ তো লেগেই আছে, এর ওপর আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে সিন্ধু অঞ্চল নিয়ে। কোথায় বিরোধ কমানো দরকার সেখানে দিনের পর দিন এর মাত্রা বাড়ছেই। ট্রাম্প তো কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ট্রাম্পকে এই বিষয়ে দায়িত্বের জন্য বিশ্বাস করা মানে হচ্ছে বিড়ালের কাছে পিঠা ভাগাভাগির দায়িত্ব দেয়া। ট্রাম্প যুদ্ধ বা বিরোধ থামাবে তো দূরের কথা, তলে তলে বরং আরও তা বাড়িয়ে পক্ষান্তরে মুসলমানদের ধ্বংস করার চেষ্টা করছে এবং এই অঞ্চলেও আমেরিকার মোড়লগিরি শক্তপোক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিন্ধু অঞ্চলকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই নতুন বিরোধ। মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল রোববার দিল্লিতে সিন্ধি সমাজ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং বলেন, সিন্ধু অঞ্চল এখন ভারতের সঙ্গে নেই ঠিকই, তবে সীমান্ত বদলাতেই পারে। ভবিষ্যতে ওই অঞ্চল আবারও ভারতের কাছে ফিরে আসতে পারে। তার বক্তব্যকে ভারতীয় গণমাধ্যমগুলো বিস্ফোরক মন্তব্য হিসেবে উল্লেখ করেছে। 1947 সালে দেশ বিভাগের পর সিন্ধু নদী সংলগ্ন ওই অঞ্চল পাকিস্তানের অংশে পড়ে। সেখানে বসবাসকারী বিপুল সংখ্যক সিন্ধি হিন্দু দেশভাগের সময় ভারতে চলে আসেন। এই ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করে রাজনাথ সিং বলেন, সিন্ধি হিন্দুরা, বিশেষত লালকৃষ্ণ আদভানির প্রজন্ম ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতাকে কখনোই মেনে নিতে পারেননি। আদভানি তার লেখায় উল্লেখ করেছেন, সিন্ধি হিন্দুরা আজও সিন্ধুর বিচ্ছিন্ন হওয়াকে মানতে পারেনি। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, রাজনাথ সিংয়ের বক্তব্য বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। পাকিস্তানের মতে সিন্ধু ভারতে ফিরে আসতে পারে এ ধরনের মন্তব্য শুধু উস্কানিমূলক নয়, বরং অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নেতাদের এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায়। পাশাপাশি নিজেদের দেশের নাগরিকদের, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি করা এবং ইতিহাস বিকৃতির কারণে সৃষ্টি হওয়া বৈষম্য দূর করার পরামর্শ দেয়। 7 দশক আগে দক্ষিণ এশিয়ার খ্যাতিমান কথা সাহিত্যিক সাদাত হাসান মান্টো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামকে কেন্দ্র করে ছোট গল্প লিখেছিলেন। গল্পটি আবর্তিত হয়েছিল একটি গুজবকে ঘিরে। ভারত পাকিস্তানের জন্য সেচ নির্ভর নদীগুলোর পানি বন্ধ করে দেবে। 1951 সালের ইয়াজিদ গল্পে এক চরিত্র বলে ওঠে, কে নদী বন্ধ করতে পারে? এটা কোনো নালা নয়, নদী। 74 বছর পর সে আশঙ্কা বাস্তব পরিস্থিতিতে পরিণত হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্বের অন্যতম জনবহুল দুই প্রতিবেশী দেশের ওপর, যারা উভয়েই পারমাণবিক শক্তিধর। 2025 সালের এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরে এক হামলায় বন্দুকধারীরা 26 জন বেসামরিক নাগরিক হত্যা করে। তাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর দোষ চাপায়। এর জবাবে ভারত জানায় তারা সিন্ধু পানি চুক্তি IWT থেকে সরে আসছে। 6 দশকের পুরনো এই চুক্তি সিন্ধু অববাহিকার 6টি নদীর পানির বণ্টন নিয়ন্ত্রণ করে, যা 27 কোটির বেশি মানুষের জীবনের ওপর নির্ভরশীল। তাদের বেশিরভাগই পাকিস্তানে বাস করেন। ভারতের ঘোষণার পরদিনই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি NSC একতরফা পদক্ষেপ প্রত্যাখ্যান করে এবং হুঁশিয়ারি দেয়, পাকিস্তানের পানির প্রবাহ ব্যাহত হলে তা হবে যুদ্ধ ঘোষণার শামিল। এর পরবর্তী সপ্তাহগুলোতে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনব্যাপী তীব্র সংঘর্ষ ঘটে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পাল্টাপাল্টি চলে। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। যুদ্ধের সরাসরি লড়াই থেমে থাকলেও উভয় দেশ কূটনৈতিক প্রচারণায় নেমেছে বিশ্ববাসীকে নিজেদের অবস্থান বোঝাতে। ভারত সিন্ধু চুক্তি বাতিলের সিদ্ধান্তে অটল থেকেছে। 21 জুন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর পর দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী ঘোষণা করেন, চুক্তিটি স্থায়ীভাবে স্থগিত থাকবে।
তিনি ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, এই চুক্তির লক্ষ্য ছিল দুই দেশের শান্তি ও অগ্রগতি, কিন্তু একবার তা ভঙ্গ হলে রক্ষার আর কিছু থাকে না। নিম্ন প্রবাহবর্তী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্য পানির প্রবাহ ব্যাহত হওয়া অস্তিত্বগত হুমকি। কৃষি, খাদ্য নিরাপত্তা ও লাখ লাখ মানুষের জীবিকা এই পানির ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নদীর পানি পুরোপুরি বন্ধ করা ভারতের পক্ষে এখন সম্ভব না হলেও আংশিক ব্যাঘাতও পাকিস্তানে বিপর্যয় সৃষ্টি করতে পারে, বিশেষ করে শীতকালে। পাকিস্তানের বর্তমান জলাধার কাঠামো ভারত যদি পানির প্রবাহ রোধ করে তা সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। বিশ্বের 12তম দীর্ঘতম নদী সিন্ধু উৎপন্ন হয়েছে তিব্বতের কৈলাস পর্বত থেকে 5,490 মিটার অর্থাৎ 18,000 ফুট উচ্চতায়। এটি কাশ্মীর অঞ্চল পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করে প্রায় 3,000 কিলোমিটার অর্থাৎ 1,864 মাইল দক্ষিণে আরব সাগরে গিয়ে পড়ে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সিন্ধু নদীর সাথে যুক্ত হয় এর পশ্চিম উপনদী সোয়াত ও কাবুল নদী। পাঞ্জাবের উর্বর সমভূমিতে প্রবেশের পর সিন্ধুর সাথে যুক্ত হয় 5টি পূর্ব উপনদী ঝিলাম, চেনাবো, রাভি, বিয়াস ও শতদ্রু। এই নদীগুলি ভারত অধিকৃত কাশ্মীর ও ভারতের অন্যান্য রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করে। উচ্চ প্রবাহবর্তী দেশ ভারত এবং নিম্ন প্রবাহবর্তী দেশ পাকিস্তানের মধ্যে এই ভৌগোলিক বাস্তবতা দীর্ঘদিনের অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানিকে কেন্দ্র করে দ্বন্দ্ব কেবল ভারত পাকিস্তানে সীমাবদ্ধ নয়। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ওপর বাঁধ নির্মাণ নিয়ে তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি নীল নদে বাঁধ নির্মাণ করা ইথিওপিয়ার বিরুদ্ধে মিশর ও সুদানের ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়াতেও গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী নিয়ে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে। অধিকাংশ ভারত পাকিস্তান বিরোধের মতো পানি সম্পর্কিত উত্তেজনার শিকড়ও নিহিত রয়েছে 1947 সালের আগস্টে উপমহাদেশের বিভাজনের সময়, যখন দুই দেশ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। জম্মু ও কাশ্মীর অঞ্চল, যেখানে থেকে ঝিলাম নদীর উৎপত্তি এবং চেনাবো নদীর প্রবাহ সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ব্রিটিশ আমলে গঠিত ঐক্যবদ্ধ পাঞ্জাবের সেচ ব্যবস্থার বিভাজন। খাল, নদী এবং হেডওয়ার্ক একে অপরের সাথে জড়িত ছিল, যা পানি বণ্টনকে জটিল করে তোলে। 1948 সালের মার্চ পর্যন্ত একটি স্বল্পস্থায়ী চুক্তি কার্যকর ছিল, কিন্তু এরপর ভারত দুটি খালের মাধ্যমে পাকিস্তানের জল প্রবাহ স্থগিত করে দেয়। এর ফলে পাকিস্তানি পাঞ্জাবের প্রায় 8% চাষযোগ্য জমি 5 সপ্তাহের জন্য পানিবিহীন হয়ে পড়ে। এই প্রাথমিক সংকট মান্টোর ইয়াজিদ গল্পকে অনুপ্রাণিত করে এবং সিন্ধু পানি চুক্তির অনুঘটক হিসেবে কাজ করে। বিশ্বব্যাংকের মধ্যস্থতা ও অর্থায়নে 9 বছরের আলোচনার পর 1960 সালের সেপ্টেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিংস কলেজ লন্ডনের ভূগোল বিভাগের সিনিয়র লেকচারার মাজেদ আখতার আল জাজিরাকে বলেন, এই চুক্তি ছিল রাজনৈতিক বিভাজনের পর পানিবাহী বিভাজনের প্রতিফলন। ব্রিটিশ আমলে পাঞ্জাবের একটি সমন্বিত সেচ ব্যবস্থা পরিচালনার জন্য বিপুল বিনিয়োগ হয়েছিল, যা 1947 সালে বিভক্ত হওয়ায় জটিলতা তৈরি করে। তিনি আরও বলেন, পানি বণ্টনের এই প্রশ্ন কাশ্মীর ইস্যুর সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। চীনও এই অঞ্চলের 2টি অংশ পরিচালনা করছে, তবে ভারত পুরো কাশ্মীর তার বলে দাবি করে, আর পাকিস্তান চীনের নিয়ন্ত্রিত অংশ বাদে বাকি অঞ্চল নিজেদের বলে দাবি করে। আখতারের ভাষায়, কাশ্মীরের আঞ্চলিক নিয়ন্ত্রণ মানে সিন্ধু নদীর পানি নিয়ন্ত্রণ, যা কৃষি নির্ভর ভারত ও পাকিস্তানের উভয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ মে মাসের সংঘাতের আগেও ভারত ও পাকিস্তান কাশ্মীর নিয়ে 4টি যুদ্ধের মধ্যে 3টি লড়েছে। 85 পৃষ্ঠার এই চুক্তির কাঠামো ছিল ব্যতিক্রমধর্মী। বেশিরভাগ আন্তর্জাতিক পানি চুক্তিতে মোট প্রবাহের ভিত্তিতে পানি ভাগ হয়, কিন্তু IWTতে নদীগুলোকে ভাগ করে দেওয়া হয়। 3টি পূর্বাঞ্চলীয় নদী রবি, শতদ্রু এবং বিয়াস সম্পূর্ণভাবে ভারতের জন্য বরাদ্দ করা হয়, আর 3টি পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবো পাকিস্তানের একক ব্যবহারের জন্য নির্ধারিত হয়। তবে ভারতকে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে রান অব দ্য রিভার প্রকল্পের আওতায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হয়। শর্ত থাকে যে এই ধরনের প্রকল্প পাকিস্তানে অবিচ্ছিন্ন পানি প্রবাহ নিশ্চিত করবে। চুক্তিতে একটি ত্রিস্তরীয় বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়। প্রথমে যে কোনো প্রযুক্তিগত বিরোধ স্থায়ী সিন্ধু কমিশনের মাধ্যমে সমাধান করার চেষ্টা হয়। এই কমিশনে 2 দেশের একজন করে কমিশনার থাকেন এবং এটি চুক্তির অধীনেই গঠিত।
যদি কমিশনের সমাধান না হয় তাহলে বিষয়টি বিশ্ব ব্যাংকের অধীনে একজন নিরপেক্ষ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়। তা সত্ত্বেও বিরোধ মীমাংসা না হলে হেগ ভিত্তিক স্থায়ী সালিসি আদালত PCA-তে বিষয়টি তোলা হয়। PCA কোনো জাতিসংঘ সংস্থা নয়, এটি একটি আন্তঃসরকারি সংস্থা যেখানে দেশগুলো পারস্পরিক বিরোধ নিষ্পত্তির জন্য যায়। চুক্তিটি 6 দশকেরও বেশি সময় ধরে কার্যকর থাকলেও এই আনুষ্ঠানিক বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া মাত্র 3 বার ব্যবহৃত হয়েছে। সবগুলোই পশ্চিমাঞ্চলীয় নদীতে ভারতীয় জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বাগলিহার, কিষেনগঙ্গা ও র্যাটেল। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।